তাহলে আর্লি গ্যাস্ট্রুলার ফেজে যেটা একটা বড় অর্গানাইজার হিসেবে কাজ করতো যে সেলগুলো, পরবর্তীকালে সেই সেলগুলো কিন্তু আর সেই কাজটা করছে না। আসলে আমরা যদি ভেবে দেখি, আমরা আগের দিন সেল মুভমেন্ট পড়েছিলাম, এইখান দিয়ে যে সেলগুলো ঢুকছে, এগুলো ঢুকে অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে, এটা সরে যাচ্ছে, তাহলে সেলগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে। তাহলে যে সেলগুলো আমরা এই অবস্থায় এখান থেকে তুলতে পেরেছিলাম, যখন এই ব্লাস্টোপোরের ভেতরটা এত দূর এগিয়ে গেছে, তখন সেই সেলগুলোই কিন্তু সরে এখানে চলে গেছে এবং তাদের ক্ষমতারও পরিবর্তন হয়ে গেছে। তখন আর ওই সেলগুলো এখানে নেই। কাজে এখান থেকে ওই একই জায়গা থেকে আমরা সরালেও সেই সেলগুলোকে বা সেই ক্ষমতাওয়ালা সেলগুলোকে আমরা আর পাচ্ছি না। তারা তখন অন্যদিকে চলে গেছে, বা তারা তখন এমব্রায়োটার অন্য কোনো কিছু নির্দিষ্ট করার কাজে নিজেদের ব্যস্ত করে ফেলেছে। এবার আমরা আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজার রয়েছে, যার মধ্যে আমি যেমন নিউকুপ সেন্টারের কথা বললাম, সেরকম কি হচ্ছে, সেরকম স্পিম্যান অর্গানাইজার বা স্পিম্যান ম্যানগোল্ড অর্গানাইজার ইন অ্যাম্ফিবিয়া, এটা ব্যাঙের ক্ষেত্রে। জেনোপাস লেভিস বলে এক ধরনের ব্যাঙের উপর প্রচুর এমব্রায়োলজির কাজ হয়েছে, আরো সেল সাইকেলের কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। সেই ব্যাঙের যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট সেটা, এবং অন্য জেনোপাসের অন্য স্পিসিস এর উপর যে ডেভেলপমেন্ট, এটা ওই আফ্রিকান অরিজিন এই টোপটার, এটা নিয়ে ইউরোপের ল্যাবরেটরিতে প্রচুর কাজ হয়েছে। সেখানে কিন্তু প্রথম স্পিম্যান অর্গানাইজার বা স্পিম্যান ম্যানগোল্ড অর্গানাইজার আবিষ্কৃত হয়। মানে বেসিক্যালি স্পিম্যান এবং ম্যানগোল্ড দুজনেই এই কাজটা করেছিলেন, একজন গুরু একজন শিষ্য। তারা ওইভাবে ওই প্রতিস্থাপন করে দেখেছিলেন যে এই জায়গাটা এরকম চেঞ্জ হয়, এবং এটা একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে তারা ল্যাবরেটরিতে চেষ্টা করে করে এই ঘটনাটা করে অবজার্ভ করে এবং কনসিস্টেন্টলি এই ঘটনাটা দেখার পর তারা রিপোর্ট করেছিলেন যে এই পার্টিকুলার জায়গাটা এমব্রায়োর মধ্যে এই অবস্থায় যদি আমরা প্রতিস্থাপন করি, তারাও আগে পরে প্রতিস্থাপন করে দেখেছিলেন ক্ষমতার চেঞ্জ হয়ে যাচ্ছে, তবে আমরা এই জিনিসটা পাবো। ঠিক একইভাবে শিল্ড ইন জেব্রাফিশ, জেব্রাফিশের এমব্রায়োর একটা পোর্শন, হেনসেন্স নোড ইন চিক, চিকের হেনসেন্স নোড, আর নোড রিজিয়ান ইন মাউস, মাউসের নোড রিজিয়ান, তার মধ্যে আমরা চিকের হেনসেন্স নোডটা পাবো, পড়ব। আর স্পিনের অর্গানাইজারটা আমরা দেখলাম। এদের সবারই প্রায় একই রকমের অর্গানাইজেশন করার ক্ষমতা, অর্গানাইজ করার ক্ষমতা আছে, এমব্রায়োকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে, যারা এই ডরসাল অ্যাক্সিসটাকে নির্দিষ্ট করতে পারে। এবার এইভাবে প্রতিস্থাপন পরীক্ষার মধ্যে দিয়ে বা ট্রান্সপ্লান্টেশন যে পরীক্ষাগুলো, এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে এমব্রায়োলজিস্টরা দেখেছেন যে জেনোপাসের এই যে ব্লাস্টোপোর যখন ফর্মেশন হচ্ছে, যখন আর্লি গ্যাস্ট্রুলার স্টেজ, তখন এর বাইরের দিকের যে কোষের স্তরগুলো রয়েছে, কোষগুলো রয়েছে সেই ব্লাস্টুলার মধ্যে, তার একদম ডরসাল লিড থেকে, যেখান থেকে ব্লাস্টোপোর তৈরি হচ্ছে, সেই ব্লাস্টোপোরের থেকে শুরু করে বেশ খানিকটা অবধি, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর বিভিন্ন অংশ পরবর্তীকালে বিভিন্ন কাজ করছে, বা বিভিন্ন জায়গাতে এদের প্রতিস্থাপন করলে ওই অবস্থায় এরা তার আশেপাশের সেলগুলোকে পরিবর্তন করতে পারছে। অর্গানাইজার মানে হচ্ছে এমন একটা সেলের ক্লাস্টার, এমব্রায়োলজিতে অর্গানাইজার বলতে বুঝি এমন একটা সেলের ক্লাস্টার যারা তার আশেপাশের কোষকে, কোষের ভাগ্যকে পরিবর্তন করে, বা কোষের যা হওয়ার কথা সেটাকে নির্দিষ্ট করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা বলি অর্গানাইজার। এবার এই যে অর্গানাইজার, এই অর্গানাইজার যাদের দেখছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, তাদের প্রথম যে পোর্শনটা, এটা হচ্ছে এদের কাজ হচ্ছে লাল রঙের যে অংশটা, এদের কাজ হচ্ছে হেড ইন্ডাকশন, ইন্ডিউসিং হেড। মানে এদেরকে নিয়ে যদি এরকম আর্লি এমব্রায়োর কোনো পেছনের দিকে আমরা কোথাও একটা প্রতিস্থাপন করে দিই, তাহলে এই জায়গা থেকে একটা অ্যাবনর্মাল হেড ফর্ম করবে। তার পরবর্তী অংশ হেড ইন্ডিউসিং এন্ড ট্রাঙ্ক ইন্ডিউসিং রিজিয়ন, তার মানে স্পাইনাল কর্ডের কিছু পোর্শনও হেডের সাথে সাথে তৈরি করতে পারবে। ট্রাঙ্ক একইভাবে ওই স্পাইনাল কর্ড বা পৃষ্ঠীয় অক্ষ তৈরি করতে পারবে। আর নিউরো একটোডার্ম, এইটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিস্যু ফরমেশনে হেল্প করবে। এইভাবে বিভিন্ন অংশ কোন কোন অর্গানাইজার ক্যাপাসিটি রয়েছে সেটাকে দেখা সম্ভব হয়। ঠিক যেরকম ভাবে ইন্ডাকশন বাই হেনসেন্স নোড, হেনসেন্স নোড দিয়ে আমরা ইন্ডাকশন কি দেখতে পাই,
যদি দেখা যায় যে দুটো সিমিলার এমব্রায়ো নেওয়া হয়েছে, একটা হচ্ছে এগের এমব্রায়ো, আর একটা হচ্ছে সরি একটা হচ্ছে চিকের এমব্রায়ো, মুরগির এমব্রায়ো ভ্রূণ, আর একটা হচ্ছে কোয়েলের এমব্রায়ো। কোয়েল এক ধরনের পাখি এবং কাছাকাছি ধরনের। একজনের হেনসেন্স নোড, একজনের নোট পোর্শন, হেনসেন্স নোট পোর্শন আরেকজনে যদি আমরা প্রতিস্থাপিত করি, তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে এই হেনসেন্স নোট যেখানে নতুন করে প্রতিস্থাপিত করা হচ্ছে, সেখানে আবার একটা এক্সট্রা বডি অ্যাক্সিস তৈরি হয়ে যাচ্ছে। এই এক্সট্রা বডি অ্যাক্সিসটা তৈরি হয়ে গিয়ে কি করছে? শুধু বডি অ্যাক্সিস তৈরি হচ্ছে না, এই বডি অ্যাক্সিসটা এবার একটা হেড রিজিয়ন আর কি করছে? সোমাইট ফর্মেশন করতে হেল্প করছে। তাহলে যদি আমরা একটা হেনসেন্স নোটকে গ্রাফট করি, ট্রান্সপ্লান্টেশন করি আরেকটা কোয়েলের এমব্রায়ো থেকে নিয়ে চিক এমব্রায়োতে, তাহলে কি দেখা যাবে? চিক এমব্রায়োর মধ্যেও তারা একটা নতুন করে বডি অ্যাক্সিস তৈরি করে ফেলছে, যেখানে একটা মাথার দিক, একটা পায়ের দিক বা টেলের দিক তৈরি হওয়া সম্ভব। তাহলে হেনসেন্স নোডও আমাদের একটা অর্গানাইজার। এবার আমি কি বলেছিলাম? যে আমি বলেছিলাম যে শুধুমাত্র পজিশন নয়, তার সাথে সাথে সময়ও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি দেখা যায় যে আর্লি গ্যাস্ট্রুলার স্টেজে কি দেখা যাচ্ছে, আমরা এর আগে যে ছবিটা দেখেছি, এইখানে ট্রাঙ্ক রিজিয়ন তৈরি করছে আর হেড রিজিয়ন তৈরি করছে এই পোর্শনটা। ঠিক এখানে তাহলে যদি এই রকম পোর্শনটা কি করছে, তার উপরের পোর্শন ছিল নিউরাল একটোডার্ম বা নার্ভাস সিস্টেম তৈরি করতে যে কোষগুলো তৈরি হবে, সেই কোষগুলো তৈরি করার আগের স্টেজটা হচ্ছে নিউরাল একটোডার্ম। এবার এই পার্টিকুলার গ্যাস্ট্রুলাটার মধ্যে যে নিউরাল একটোডার্ম, এই অংশটাকে আমরা তুলে নিলাম। তুলে নিয়ে আমরা যদি এটাকে এইরকম জায়গায় পাশের একটা এমব্রায়োর পিঠের দিকে স্থাপন করি, তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নর্মাল এমব্রায়োতে এটা কি তৈরি করছিল? নিউরাল টিস্যু তৈরি করছিল। কিন্তু এইখানে আসার পরে এরা নিজেরা কিন্তু নিউরাল টিস্যু আর তৈরি করছে না, এরা আবার তৈরি করছে এপিডার্মিস। এপিডার্মিস একটা আবরণ, আবরণী কলা। এটা কিন্তু আমাদের ব্রেন যে তৈরি হচ্ছে, ব্রেন তৈরি হচ্ছে একটোডার্ম থেকে, এপিডার্মিসও একটোডার্মাল অরিজিন। এবার এই এপিডার্মিসের সাথে ব্রেনের কলার বেশ কিছু সামঞ্জস্য রয়েছে আর্লি স্টেজে। কি হবে? এইখানের এই সেলগুলোকে নিয়ে যদি আমি এইখানে প্রতিস্থাপন করি, তাহলে দেখা যাচ্ছে যে এই আশেপাশের কোষগুলোর প্রভাবে এইখানে তৈরি হয়ে যাচ্ছে এপিডার্মিস, কোনো নিউরাল টিস্যু তৈরি হচ্ছে না। তার মানে এর আশেপাশের কোষগুলোর অর্গানাইজার ক্ষমতা এটাকে কিন্তু চেঞ্জ করিয়ে এপিডার্মিস তৈরি করছে। তাহলে কোন অংশ কাকে চেঞ্জ করতে হেল্প করবে সেটা ডিপেন্ড করছে সেইখানের আশেপাশের যে কোষগুলো আছে তারা একজন আরেকজনকে কিভাবে প্রভাবিত করছে তার উপর। এই যে কোষগুলো একজন আরেকজনকে প্রভাবিত করছে, এইটার বিস্তৃত ব্যাখ্যা আমরা কিন্তু এখন দিতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যে প্রত্যেকটা কোষ একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, একটা আরেকটার সাথে কথা বলছে বা একটা আরেকটাকে প্রভাবিত করছে। এই ঘটনাটা ক্ষেত্রে যে কোষগুলো ডমিনেট করছে আশেপাশের কোষগুলোকে প্রভাবিত করতে, তার মতন করে তার আশেপাশের কোষগুলোকে সে পরিবর্তন করতে পারছে। যার যত ভালো ক্ষমতা আশেপাশের কোষগুলোকে প্রভাবিত করার, সে তত বেশি অর্গানাইজার প্রপার্টি তার মধ্যে রয়েছে। আবার এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এক্ষেত্রে যদি দেখা যায় যে এপিডার্মিস, প্রিজাম্পটিভ এপিডার্মিসের কোন পোর্শন আমরা এই জায়গায় স্থাপন করলাম, তখন কিন্তু দেখা যাবে যখন এমব্রায়োর গ্রোথ হচ্ছে, তখন সেই এমব্রায়োটা কিন্তু এখানে নিউরাল টিস্যু জেনারেট করবে। তার মানে এপিডার্মিস আর নিউরোএক্টোডার্ম এরা বেসিক্যালি আদি কোষ হিসেবে একই রকমের কোষ।
এবার কোন জায়গায় তাদেরকে প্রতিস্থাপন করা হচ্ছে এবং তার আশেপাশের কোষগুলো তাদের কি ধরনের সিগন্যাল দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে সেই কোষটার ভাগ্য কি হবে, ভবিষ্যৎ কি হবে। এই পেছনের দিকের কোষগুলোকে নিয়ে যখন আমরা এই সামনের দিকে প্রতিস্থাপন করলাম, তখন এই আশেপাশে কি আছে, আশেপাশে আমরা জানি যে এর আগে আমরা দেখেছি এখানে আছে হেড ইনডিউসিং রিজিয়ন, তারপরে রয়েছে হেড অ্যান্ড ট্রাঙ্ক ইনডিউসিং রিজিয়ন, আমরা এখানে ঢুকিয়ে দিলাম এপিডার্মিসকে। তখন কি হবে, এই ইনডিউসিং রিজিয়ন গুলো তার উপর বেশি প্রভাব বিস্তার করবে, করে সেটাকে নিউরাল টিস্যুতে ফর্মেশনে হেল্প করবে। এবার এইটা সেলুলার মেকানিজমটা কি, সেই সেলুলার মেকানিজম কিন্তু আমরা এখানে আলোচনা করার সুযোগ নেই। এইটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আরো পড়াশোনা করে এর পরবর্তী ক্লাসগুলোতে যেতে হবে, ক্লাস মানে এরপরে পিজি, সেখানে গিয়ে এই নিয়ে আরো ডিটেইলে আলোচনা করতে হবে। কারণ এইটাকে বুঝতে গেলে এর আগে আমাদের বোঝা দরকার সেল সেল ইন্টারাকশন কি, সেলের মধ্যে সিগন্যালিং কিভাবে হয়, সেই সিগন্যালিং এ কিভাবে সেলের কাজকর্মের পরিবর্তন হয় ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা এইটুকু এখান থেকে বুঝতে পারছি যে এমব্রায়োর বিভিন্ন অংশের বিভিন্ন তার আশেপাশের কোষগুলোকে প্রভাবিত করার বিভিন্ন রকম ক্ষমতা রয়েছে, যে আশেপাশের কোষগুলোকে যেভাবে প্রভাবিত করতে পারবে সেটা হচ্ছে সেই রকম ভাবে সে তার অর্গানাইজার ক্যাপাসিটির এক্সপ্রেশন ঘটাবে, এবং এই পারিপার্শ্বিক ইন্টারাকশন বা একজন আরেকজনের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে কোষগুলো তাদের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে এবং এমব্রায়োর ডেভেলপমেন্ট এইভাবে একটু একটু করে এগোবে। এবার দেখা যাক যে কোন মেসোডার্ম কোষ, মেসোডার্ম হচ্ছে আমাদের তিনটে কোষের স্তরের মধ্যে মাঝের কোষের স্তর, এই মেসোডার্মেরও যথেষ্ট ভালো ইন্টারাকশন হয় অন্য কোষের সাথে এবং তার ফলে সে কি তৈরি করবে সেটা নির্দিষ্ট হয়। এটাও আর্লি গ্যাস্ট্রুলেশনের ক্ষেত্রে দেখা যায়। কি হয়, এই আর্লি গ্যাস্ট্রুলেশনের সময় এই জায়গাটা একটা নিউরাল টিউব ফর্মেশনের আর্লি স্টেজ, এর সামনের দিক আর নিচের দিক বা পেছনের দিক এই দুটো দিক আছে। এই জায়গাটা ধরে যদি বডি অ্যাক্সিস ফর্মেশন হয় তাহলে তার সামনের দিক আর পেছনের দিক এই দু রকমের অক্ষের অবস্থান রয়েছে, অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র সাইড। এইবার এই সামনের দিক থেকে যদি মেসোডার্ম নিয়ে আমরা গ্রাফটিং করি, ধরে নেওয়া যাক ভেন্ট্রাল সাইড অফ গ্যাস্ট্রুলা, আর্লি গ্যাস্ট্রুলা, তখন কি হবে, এটা কিন্তু এই সময় নিউরিউলেশন বলে একটা প্রসেস স্টার্ট হয়ে গেছে, মানে এটা গ্যাস্ট্রুলার থেকে এগিয়ে গেছে, নিউরুলার স্টেজে চলে গেছে, তখন তার মধ্যে একটা বডি অ্যাক্সিস ফর্মেশন হয়ে গেছে। সেই যে বডি অ্যাক্সিস ফর্মেশন হয়েছে তার সামনের অংশ থেকে মেসোডার্ম কোষকে নিয়ে যদি আমরা আর্লি গ্যাস্ট্রুলার ভেন্ট্রাল সাইডে প্রতিস্থাপন করি তাহলে দেখা যাবে যে সেখান থেকে আবার একটা ফলস হেড তৈরি হয়েছে। তার মানে নিউরুলেশনের সময় যে নিউরাল অ্যান্টেরিয়র মেসোডার্ম যেটা, সেই নিউরাল অ্যান্টেরিয়র মেসোডার্মটাকে, সামনের দিকের মেসোডার্মটাকে যদি আমরা একটা আর্লি গ্যাস্ট্রুলার স্টেজের পেছনের দিকে বা ভেন্ট্রাল সাইডে প্রতিস্থাপন করি তাহলে সেখানে কি তৈরি হবে, সেখানে একটা ফলস হেড এবং আই ফর্মেশন হবে। তার মানে এই মেসোডার্মটার কতখানি ইন্ডাকশন ক্ষমতা যে সে পরবর্তী নিউরুলার স্টেজ থেকে গিয়ে একটা তার আগের গ্যাস্ট্রুলার স্টেজে যদি প্রতিস্থাপিত হয় তার আশেপাশের সেলগুলোকে এমন ভাবে কন্ট্রোল করবে, এমন সিগন্যাল দেবে যার ফলে তাদের মধ্যে এই পরিবর্তনটা দেখা যাবে, এরকম অস্বাভাবিক ভাবে আরেকটা হেড এবং চোখ তৈরি হবে। আর যদি পেছনের দিকটা আমরা নিই, পেছনের দিকটা নিয়ে যদি একই কাজ করি তাহলে কি দেখবো, তাহলে দেখবো একই সময়ে একই এমব্রায়োর মধ্যে প্রতিস্থাপন করি তাহলে দেখবো সেখানে একটা লেজের পোর্শন তৈরি হয়েছে। তার মানে এই পুরো অক্ষটা জুড়ে, নিউরুলার এই পুরো অক্ষটা জুড়ে সামনে থেকে পেছন অব্দি সিগন্যালিং এর যে প্রপার্টি, সেই প্রপার্টির পরিবর্তনশীল, সেই প্রপার্টিটা চেঞ্জ হয়। সামনের দিকে এক ধরনের সিগন্যালিং আছে, পেছনের দিকে আরেক ধরনের সিগন্যালিং আছে। এই দুটোর তারা একটোডার্মের সাথে কিভাবে এসে লাগছে, এবার এই যে লাল পোর্শনটা এটা ধরে নেওয়া যাক একটোডার্ম, তাহলে বাইরের এই দিকটা ছিল একটোডার্ম, সেই একটোডার্মকে এই মেসোডার্ম যখন আমরা দিয়েছি সংস্পর্শে এনেছি
তখন এই এক্টোডার্মের সাথে কমিউনিকেট করেছে, করে এইটাকে নিউরাল টিস্যুতে চেঞ্জ করেছে। সেই নিউরাল টিস্যুটা তারপর আস্তে আস্তে তার সামনের দিক আর পেছনের দিক নির্দিষ্ট করেছে। এটা হতে পারে একটা মত। আরেকটা মত হচ্ছে, আমরা যে মেসোডার্মটা দিয়েছি সেই মেসোডার্মের মধ্যে অলরেডি বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম সিগন্যালিং মলিকিউল ছিল। তারা যখন এক্টোডার্মের সাথে সংস্পর্শে এসছে তখন ডাইরেক্টলি এক্টোডার্মকে সামনে আর পেছনের দিকে নিজেদের মতন করে সিগন্যাল দিয়ে সামনের দিক আর পেছনের দিক তৈরি করে ফেলেছে। তার ফলে সেই এক্টোডার্মটা পরিবর্তিত হয়ে নিউরাল টিউব ফরমেশন হয়েছে। কিন্তু এখানে মোদ্দা কথাটা হচ্ছে যে মেসোডার্ম এক্টোডার্মের সাথে লেগে এক্টোডার্মকে পরিবর্তন করে নিউরাল টিউব, নিউরাল টিস্যুতে চেঞ্জ করে দিয়েছে, যেখান থেকে আমরা মস্তিষ্কের কোষ বা মস্তিষ্কের যে টিউবটা সেটা ফরমেশন হতে হেল্প করছে এমব্রায়োকে, সেটা পাচ্ছি। তারপরে তার সামনের দিক বা পেছনের দিক নির্দিষ্ট হয়েছে, অথবা সে মেসোডার্মটাই তার সামনের দিক আর পেছনের দিক নির্দিষ্ট করে দিয়ে এটাকে নিউরাল টিস্যুতে চেঞ্জ করে দিয়েছে। তাহলে মেসোডার্মের এইভাবে অর্গানাইজ করার বা চেঞ্জ করার, কোষের মধ্যে নতুন করে একটা প্রপার্টি জুড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। এবার তাহলে কি দেখবো আমরা? এতক্ষণ নিউরাল টিউব ফরমেশন নিয়ে কথা বলছিলাম। এখন আমরা দেখবো যে কিভাবে তাহলে সেখান থেকে অর্গ্যান ফরমেশন হয় বা অর্গ্যানোজেনেসিস হয়। চিকের ক্ষেত্রে সেই অর্গ্যানোজেনেসিসটা কিভাবে ঘটছে। এবার অর্গ্যানোজেনেসিসের মধ্যে যেটা রয়েছে আমাদের মেইনলি রয়েছে ব্রেন ফরমেশনটা রয়েছে। তাহলে সেই ব্রেন ফরমেশনটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করতে শুরু করেছি যে এখানে কিভাবে সিগন্যালিং আসছে। আরো একটা জিনিস আমাকে মনে করাতে হবে, সেটা হচ্ছে যে আগের দিন আমি বলেছিলাম বেশ কিছু সেল মুভমেন্টের কথা। সেই মুভমেন্ট গুলো নিশ্চয়ই মনে আছে। কি কি ধরনের মুভমেন্ট ছিল তার অনেকগুলো নাম ছিল। এবার আমরা দেখি যে যখন নিউরাল টিউব ফরমেশন হবে তার আগে অবধি কি ছিল? তার আগে অবধি ছিল এরকম প্লেন একটা এক্টোডার্ম, আর ভেতরে মেসোডার্ম ফর্ম করেছে আর ব্লাস্টোপোর ফরমেশন হচ্ছে। এবার এই এক্টোডার্মটা যখন চেঞ্জ হচ্ছে তাহলে এক্টোডার্ম একটা লম্বা শীট ছিল, সেই শীটটা কি হলো, মধ্যে সেলগুলো পর পর কাছাকাছি এসে গেল। এটাও একটা মুভমেন্ট, পার্টিকুলার নাম আছে। আমরা যদি আগের দিনের ক্লাস দেখি তাহলেই আমরা পেয়ে যাব কি মুভমেন্ট, যেখানে সেলগুলোর কন্ট্রাকশন হচ্ছে। তাহলে এখানে একটা নর্মাল প্লেট ছিল, লম্বা প্লেট ছিল আগে, এর আগে তার মধ্যে কিছু সেল স্কুইজ করে চেপে গেল। শুধু চেপে গেল না, চেপে গিয়ে এটা এদের মধ্যে যেই মুহূর্তে এই চেঞ্জটা হচ্ছে তখন আমরা এরকম একটা যে একটু মোটা অংশ তৈরি হলো সেটাকে আমরা বললাম নিউরাল প্লেট। এই নিউরাল প্লেট একটা মুভমেন্টের সম্মুখীন হলো। পাশের এই সেলগুলো, কিছু সেল যেগুলো তাদের আয়তনে বাড়লো, সেলগুলো এইদিকে চাপ দিতে থাকলো, মুভমেন্ট করতে থাকলো, এইদিকে চাপটা বাড়তে থাকলো এই সেলগুলো। তখন এই যে স্কুইজ করে গেছে সেলগুলো, সেগুলো ভলিউমটা নিচের দিকে বাড়তে থাকলো এবং তার সামনের দিকটা একটা ফোল্ডিং তৈরি হলো। এই ফোল্ডিংটা এবার এগোতে শুরু করলো। এবার এই যে ফোল্ডিংটা ভেতরের দিকে এগোতে শুরু করলো, তার ফলে কি হলো? তার ফলে আমরা দেখতে পেলাম একটা হিঞ্জ রিজিয়ন তৈরি হচ্ছে, আর এদিকে ওপরে তৈরি হচ্ছে নিউরাল ফোল্ড, আর একটা ফাড়ো তৈরি হচ্ছে। ফাড়ো মানে একটা খাদের মতন অংশ তৈরি হচ্ছে। তাহলে নিউরাল প্লেট ছিল, নিউরাল প্লেটটা ভেতরের দিকে চাপতে শুরু করলো, এই দিকের সেলগুলো ওকে ঠেলতে শুরু করলো, পাশের সেলগুলো, ও ভেতরের দিকে কুঞ্চিত হয়ে গেল। কুঞ্চিত হয়ে তারপরে কি করলো? একটা হিঞ্জ রিজিয়ন তৈরি হলো, হয়ে ও ভেতরে একটা টিউব ফরমেশন হলো। এই ঘটনাটা যখন ঘটছে তখন আমাদের উপরে কি হচ্ছে? আমরা জানি যে প্রিমিটিভ স্ট্রিক এটা। সেই প্রিমিটিভ স্ট্রিক কি হচ্ছে? তখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আর এই জায়গাটা হেনসেন্স নোড, এই হেনসেন্স নোড দিয়ে সেলগুলো ভেতরের দিকে যাচ্ছে। আমরা আগের দিন গ্যাস্ট্রুলেশনে পড়েছিলাম, ভেতরের দিকে এবং উপরের দিকে এগিয়ে যাচ্ছে।
আর ভেতরের দিকে আর উপরের দিকে যখন এইভাবে চেপে এগিয়ে যাচ্ছে তখন এই এখানে ফাড়োটা তৈরি হচ্ছে, ওই চাপটার ফলে ফাড়োটা তৈরি হওয়ার পরে তারপর এখানে একটা টিউবের মতন ফরমেশন হচ্ছে। যখন হেমসেন্স নোড আরো ছোট হয়ে গেছে, এই সেলগুলো ভেতরে ঢুকে গিয়ে এমব্রায়োর একটোডার্মের তলা দিয়ে ভেতরে ঢুকে গিয়ে ভেতরে একটা টিউব ফরমেশন হচ্ছে। এই যে টিউব ফরমেশনটা হচ্ছে, এই টিউব ফরমেশনের সামনের পোর্শনটা কি হলো, হেড ফোল্ড, হেড রিজিয়ন তৈরি হলো, আর পরের দিকের অংশগুলো সোমাইট রিজিয়ন তৈরি করতে হেল্প করছে। তাহলে এই টোটাল একটা টিউব, এবং তার সামনের দিকে তখন হেড রিজিয়ন তৈরি হচ্ছে এবং পেছনের দিকে সোমাইট রিজিয়ন তৈরি হচ্ছে। তাহলে ঘটনাটা এখানে কি হচ্ছে, এই যে ফারোটা তৈরি হলো আস্তে আস্তে হেড রিজিয়ন আর সময় হেড রিজিয়ন তৈরি হচ্ছে, আমি উপর থেকে দেখালাম। এবার এই যে নিউরাল টিউবটা, এই নিউরাল টিউবটা কনস্ট্রাকশন হতে হতে একটা সময় এখান থেকে টুক করে আলাদা হয়ে গেল। তার মানে বাইরে একটা একটোডার্মের লেয়ার হলো, ভেতরে একটা টিউব ফরমেশন হলো। এইবার নিউরাল টিউব ফরমেশন কমপ্লিট হলো, আর সময় কিছু সেল এদিক ওদিক সরে যেতে লাগলো। এই যে সেলগুলো সরে যেতে লাগলো, এই সেলগুলো পরে নিউরাল ক্রেস্ট সেল ফরমেশন করতে হেল্প করলো। তাহলে এই সেলগুলো নিউরাল ক্রেস্ট সেল তৈরি করছে। এই টোটাল মুভমেন্টটা, সেলের মুভমেন্টটা হলো, তাহলে নিউরাল প্লেট ভেতরে ফোল্ড করলো, ফোল্ড করে তারপর এটা আলাদা হয়ে গেল, আর এখান থেকে সরে এসে নিউরাল ক্রেস্ট সেল ফর্ম করতে হেল্প করলো। আচ্ছা, আমি দেখছি যে একটুখানি স্টপ শেয়ারিং করে আগের দিনের মুভমেন্ট গুলোকে একবার যদি দেখা যায় তাহলে আমার মনে হয় সবার রিক্যাপ করতে আরো সুবিধা হবে। দেখা যাচ্ছে আশা করি নতুন যে শেয়ারিংটা আমি দেখাচ্ছি, এই যে ভেতরের দিকে ঢুকে যাওয়া পোর্শনটা, তাহলে ইনভ্যাজিনেশনের একটা বড় ভূমিকা রয়েছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইনগ্রেশন। আমি কিছু সেল সরে চলে আসছে, এইটাকে কি বলা হচ্ছে, ইনগ্রেশন। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা যে নিউরাল ক্রেস্ট সেলগুলো সরে আসতে দেখলাম, সেগুলো ইনগ্রেশন পদ্ধতির মাধ্যমে সরে আসছে। আর টোটাল যদি এইখানে আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, তাহলে দেখতে পাবো যে কিছু সেল ক্রমশ এক ধরনের অর্গানাইজেশনে ছিল, তারা তাদের কনস্ট্রিকশন হচ্ছে। তাহলে এক্সপ্যানশন বা কনস্ট্রিকশন বা কন্ট্রাকশন, এই ঘটনাটা ঘটছে প্রথমে যখন নিউরাল টিউব ফরমেশন হবে। তারপর ইনভ্যাজিনেশন হচ্ছে, এক্ষেত্রে ইনভ্যাজিনেশনটা আমরা দেখতে পেলাম। আবার ইনগ্রেশন হচ্ছে, এই ঘটনাটাও আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু, যার থেকে নিউরাল ক্রেস্ট সেল তৈরি হচ্ছে, এবং নিউরাল ক্রেস্ট সেল পরবর্তীকালে মনে করা হয় অনেকগুলো ইম্পর্টেন্ট কাজেও হেল্প করে।
তাহলে এই যে মুভমেন্ট গুলো, এই যে সেল আলাদা আলাদা রকমের মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্ট গুলো কিন্তু ভীষণভাবে আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এবার কি হচ্ছে, এইবার আমরা যদি দেখি যে তাহলে এইটা হচ্ছে এই ব্রাউন কালারের, এটা হচ্ছে নিউরাল টিউব। তাহলে এই নিউরাল টিউব এর পাশ দিয়ে কিন্তু নিউরাল ক্রেস্ট সেল যেমন সরে আসছে, তলায় থাকছে নোটোকর্ড, এবং পাশের অংশগুলো অ্যাকচুয়ালি নিউরাল ক্রেস্ট সেল থেকে ফর্মেশন হচ্ছে। এইগুলোই অনেক সময় আমাদের করোটি, আমাদের অন্য যে গ্যাংলিয়া গুলো বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এই সমস্ত কিছু তৈরি করতে এই নিউরাল ক্রেস্ট সেল থেকে ডিরাইভ যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলো হেল্প করছে। তাহলে এইভাবে আমরা মুভমেন্ট গুলোকে দেখতে পাচ্ছি এবং নিউরাল টিস্যু ফর্মেশনও হেল্প তৈরি হচ্ছে। এইবার আমরা কি দেখছি যে নিউরাল টিউব অর্গানাইজেশন যেটা হচ্ছে, নিউরাল টিউব ফর্মেশন হচ্ছে। ফর্মেশনটা হলো সেই ফর্মেশনের মধ্যে ফোর ব্রেন আছে, মিড ব্রেন আছে, হাইন্ড ব্রেন আছে। এই যে নিউরাল টিউবটা, এবার তারপরে যখন ডেভেলপমেন্ট হচ্ছে নিউরুলেশনের পরে, নিউরাল অর্গানাইজেশন যখন হচ্ছে, তখন প্রথমে তিনটে খাঁজ বা তিনটে বাল্বের মতন তৈরি হচ্ছে, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এর পরের স্টেপে কি হচ্ছে, এর পরের স্টেপে এই ফোর ব্রেনটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে টেলেনসেফালাম, তারপর ডায়েনসেফালাম, এই দুটো পার্ট হচ্ছে। এবং এই তার পাশ থেকে আমাদের কি হচ্ছে, নিউরাল রেটিনা এবং আই ফর্মেশন করতে শুরু করছে, একই সাথে হেডের সাথে আই ফর্মেশনও শুরু হচ্ছে। তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে মেসেনসেফালাম বা মিড ব্রেন। তাহলে এখানে যেটা মিড ব্রেন ছিল, প্রথমে যেটা ফোর ব্রেন ছিল, ফোর ব্রেনে কিন্তু টেলেনসেফালাম দুটো লোব তৈরি হচ্ছে, তারপর তৈরি হচ্ছে ডায়েনসেফালাম। বেসিক্যালি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ফোর ব্রেন, টেলেনসেফালাম আর ডায়েনসেফালাম, কিন্তু টেলেনসেফালামের আবার দুটো পোর্শন থাকছে। তারপর হচ্ছে মেসেনসেফালাম, মিড ব্রেন, আর লাস্টে থাকছে হাইন্ড ব্রেন। এই হাইন্ড ব্রেন মেটেনসেফালাম আর মাইলেনসেফালাম, এই দুটো নামে ভাগ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা সেরিবেলাম আর মেডুলা বলে থাকি। সেটা সবকটাই কিন্তু নিউরাল টিউব থেকে ফর্মেশন হচ্ছে, যেটা আমরা আবার এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রোজেনসেফালন বা ফোর ব্রেন, মেজেনসেফালন আর রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেন, পেছনের অংশ, ব্রেনের পেছনের অংশ, তারা কতগুলো ভাগে ভাগ হচ্ছে, প্রোজেনসেফালন, ডায়েনসেফালন, মেসেনসেফালন, মেটেনসেফালন, মাইলেনসেফালন। এবার কোনটা কার থেকে ভাগ হচ্ছে এখানে দেখানো আছে। আলটিমেটলি এই হচ্ছে আমাদের ব্রেনের স্ট্রাকচার, হচ্ছে টোটাল 5টা ভাগ নিয়ে আমাদের ব্রেনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবার চিকের ক্ষেত্রে কি হচ্ছে, চিকের ক্ষেত্রে যত সময় এগোয় তত কি হচ্ছে, তত ওদের ব্রেনের এই পোর্শনটা বেন্ড হয়ে যাচ্ছে। কেন বেন্ড হচ্ছে, তার কারণ হচ্ছে, আমি এর আগে ছবিতে দেখিয়েছি যে হেনসেন স্টোর থেকে ওরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল, যদি আগের ছবিটা আমরা মনে করি, সেখানে ঢুকে গিয়ে ওরা ভেতরের দিকে টিস্যুগুলো ঢুকছে, ইনভ্যাজিনেট করছে, এবং সেখানে অন্য বিভিন্ন রকম মুভমেন্ট হচ্ছে, তখন ওরা ভেতরের দিকে বেঁকে যাচ্ছে ভেতরে, এবং ওখানে ওদের বাল্জিং হচ্ছে এবং টিস্যুর প্রলিফারেশন হচ্ছে, হয়ে এইভাবে ওদের পাশ থেকে দেখতে এরকম লাগছে। তাহলে কি হচ্ছে, ফ্লেক্সার ফর্মেশন হচ্ছে, ওরা সি এর মতন দেখতে হচ্ছে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা হলো, এই স্ট্রাকচারাল চেঞ্জটা ব্রেনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, পার্টিকুলারলি চিক এমব্রায়োর জন্য। আমরা যে চিক এমব্রায়ো দেখি 96 আওয়ার্সে, তখন কিন্তু তার এরকম স্ট্রাকচার দেখি, পুরো একটা সি এর মতন স্ট্রাকচার হয়ে যায়, যার মাথাটা ভেতরের দিকে ঢোকানো থাকে। এই পার্টিকুলার পোর্শনে হার্ট ফর্মেশন হয়, আর এখানে সোমাইটস দেখা যায়। এই সোমাইটস গুলো থেকে বিভিন্ন রকম, এগুলো হচ্ছে মেসেনকাইমাল টিস্যু, বা আমরা যেটাকে বলতে পারি মেসোডার্মাল অরিজিন।
এখান থেকে বিভিন্ন রকম মেসোডার্মাল অরিজিনের যে টিস্যু পোর্শন গুলো সেইগুলো তৈরি হবে। যদিও ব্রেন কিন্তু একটোডার্মাল অরিজিন বা এপিডার্মিস থেকে তৈরি হয়, যেটা আমরা এর আগে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় আলোচনা করেছি। তাহলে আমরা যতখানি আলোচনা করলাম সেই আলোচনা অনুযায়ী কি দেখতে পেলাম যে এখানে এই স্ট্রাকচার গুলো পরপর আগের দিন থেকে এটা ডিসকয়েডাল এমব্রায়ো, সেই এমব্রায়োর মধ্যে প্রথমে একদম ছোট্ট প্রিমিটিভ স্ট্রিক তৈরি হচ্ছে, সেই স্ট্রিকের মধ্যে মুভমেন্ট হচ্ছে, হেনসেন্স নোড ফরমেশন হচ্ছে, টিস্যু এখান দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে এটা কিন্তু ভেতরের দিকে ঢুকে গিয়ে সামনের দিকে ব্রেনের অ্যাক্সিস তৈরি করছে এবং এখানে সোমাইট তৈরি হচ্ছে। এরপর এটার ডেভেলপমেন্ট হচ্ছে, হতে হতে এইবার আস্তে আস্তে ব্রেনের ডেভেলপমেন্ট যত বাড়ছে তত এইভাবে এটার বেন্ডিং হচ্ছে, বেন্ডিং হতে হতে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা তৈরি করছে, যেটা শুধুমাত্র ব্রেনের দিকে আমরা তাকালে আমরা এইভাবে দেখতে পাবো। তাহলে ক্রেনিয়াল ফ্লেক্সার তৈরি হচ্ছে, সার্ভাইকাল ফ্লেক্সার মানে বেন্ড তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি আমরা যে ব্রেনটা দেখতে পাচ্ছি ব্রেনটার ফর্মেশন হলো এখানে এই যে পার্টিকুলার লোব গুলো দেখা যাচ্ছে, টেলেনসেফালনের দুটো লোব, আই অ্যাক্সিস, মিড ব্রেন, তারপর হাইন্ড ব্রেন, এই পোর্শন গুলো পরপর এখানে ফর্মেশন হচ্ছে। তাহলে এইভাবে আমরা ব্রেনের ডেভেলপমেন্ট অব্দি দেখলাম, অর্গানাইজার কনসেপ্ট থেকে ব্রেনের ডেভেলপমেন্ট। এবার যদি কোশ্চেন থাকে আমি একটুখানি কথা বলে নিই আমি, তাহলে দেখি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি। তাহলে ওদেরকে আনমিউটের অ্যাক্সেস দেবো স্যার স্টুডেন্টদেরকে? হ্যাঁ, তাহলে আমি আনমিউটের অ্যাক্সেস দিলাম, একজন করে কথা বলছে স্টুডেন্ট। স্যার এক্সাম কখন হবে? এক্সাম কন্ট্রোলার সেকশনে ফোন করো, দেখো কিছু বলে কিনা। কাল থেকে তো রেনুয়াল শুরু হচ্ছে, এক্সাম হবে কি এমন? কাল থেকে কি হচ্ছে? রেনুয়াল। ও, সেটা তো এক্সাম সেকশন বলবে, কেননা কন্ট্রোলার সেকশন থেকেই জানানো হবে। স্যার বলছি অ্যাসাইনমেন্টের কি খবর? মানে হ্যাঁ অ্যাসাইনমেন্ট হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো দেওয়া হয়নি এখনো, তো এক্সাম কি করে হবে এখন? তাহলে অ্যাসাইনমেন্ট দিলেই এক্সাম হবে, অ্যাসাইনমেন্ট না দিলে তো এক্সাম হবে না। না অ্যাসাইনমেন্ট আগে পাওয়া যাবে, তারপরে এক্সাম হবে। স্যার এক্সামটা তো বলেছে এমসিকিউ বেসড হবে। হ্যাঁ, তো বলছে এমসিকিউ বেসড হবে। শুনতে পাচ্ছি স্যার যেটা বলেছে যে এমসিকিউ বেসড হবে। এমসিকিউ হবে, যদি এমসিকিউ বলা হয় এমসিকিউ হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলছি আজ যে টপিকটা পড়ানো হলো বা আগের দিনও যেটা পড়ানো হয়েছিল গ্যাস্ট্রুলেশন, এখান থেকে কি রকম টাইপের কোশ্চেন হতে পারে, মানে কোশ্চেনগুলো কেমন হতে পারে? সবই এমসিকিউ হবে। এবার হ্যাঁ স্যার এমসিকিউ হবে তো জানি, মানে কিরকম, মানে দুটো একটা উত্তর দিলে খুব ভালো হয়। এমসিকিউ যখন হবে এই কোশ্চেনগুলো, তার আগে স্যাম্পল কোশ্চেন দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটেই আসবে। যখন পরীক্ষার নোটিশ হবে তার সাথে সাথে কি ধরনের কোশ্চেন হবে সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইট থেকে সেগুলো দেখে নেওয়ার। কিন্তু এবার আমরা স্যাম্পল কোশ্চেন দেব, আমরা পুরো কোশ্চেন ব্যাংক হিসেবে দেব। ওকে স্যার। হ্যালো স্যার, আপনার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, আপনার নাম্বারটা, ফোন নাম্বার কি দরকার শুনি। এমনিতে হ্যাঁ, কেননা এতজন সবাই যদি ফোন নাম্বারে আমাকে ফোন করে তাহলে মুশকিল। তবে যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেলে জানানো যেতে পারে। আর একটা কথা, আমি একটা গ্রুপ করতে পারেন। হ্যাঁ, আমাকে দু একজন মেল করছে যারা বলছে স্টাডি মেটেরিয়ালের কথা। স্টাডি মেটেরিয়ালে আমরা কিছু করতে পারবো না, স্টাডি মেটেরিয়ালে যে স্টাডি সেন্টার যে ডিপার্টমেন্ট আছে তারা সমস্ত কিছু মেটেরিয়াল আপলোড করে, ঠিক আছে? তাদেরকে বলতে হবে, তাদের সাথে জানাতে হবে। তারা যতখানি পেরেছে করেছে, কিছু কিছু ক্ষেত্রে দু একটা হয়তো নেই। আর এটা পুরো নতুন স্টাডি মেটেরিয়াল তৈরি হচ্ছে এখন, কাজেই
পরের বছরই চেঞ্জ হয়ে যাবে এই স্টাডি মেটেরিয়াল। দু একটা Hello, sir. পেপার হয়তো। স্যার হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম যে আমাদের তো এক্সামটা হয়, তবে তো মানে অ্যাসাইনমেন্ট হবে, তারপরে হবে অবশ্যই, সেটা কিন্তু অফলাইনে হবে না, মানে অনলাইনেই হবে? এখনো অবধি নোটিশ আছে তো অনলাইন, যদি অফলাইন হয় এর মধ্যে সিদ্ধান্ত হয় তাহলে অফলাইন হয়ে যাবে। স্যার বলছি যে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারেন তো। আমার পক্ষে সম্ভব নয় এতজনকে নিয়ে, বললে তোমাদের করতে হবে, আমি সেখানে চলে যাব, থাকবো। এটা স্যার আমার বলছি, এর ক্ষেত্রে হয়েছে। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার হোয়াটসঅ্যাপে তো স্যার লিমিটেড পার্টিসিপেট করতে পারবে, লিমিট ওখানে আছে। বলো এই গেলে টেলিগ্রাম গ্রুপ স্যার ক্রিয়েট করুন না, ওখানে অনেকজন হচ্ছে জয়েন করতে পারবে। সেটা মানে ওখান থেকে স্যার কেউ কারো নাম্বার পাবে না। নাম্বার নিয়ে তো আমি করতে পারবো না। স্যার আপনি লিংক দিয়ে দেবেন, ওটা জয়েন করে নেবে সবাই। ওখানে কোনো মোবাইল নাম্বারের প্রয়োজন হয় না। আচ্ছা, তো দেখতে হবে আসলে, আমি তো এখনো করিনি কখনো এইসব নিয়ে, তো এইসবে আমি একটুখানি কম পটু। তো তোমরা যদি একটুখানি ইনিশিয়েটিভ নাও তাহলে আমি সেখানে জয়েন করে যেতে পারি, আমার কোনো অসুবিধা আমাদের স্যার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কিন্তু সেখানে লিমিটেড, তো ওখানে বেশি জন জয়েন করতে পারবে না। বলছি একটা টেলিগ্রাম গ্রুপ করেছি, তো লিংকটা কি করে আপনাকে দেবো? চ্যাট বক্সে এসে লিংকটা শেয়ার করে দিন। লিংক তো চ্যাট বক্স তো ডিসেবল রয়েছে এখন। হোস্টকে বলুন ওটা অনেক। হ্যালো স্যার, চ্যাট বক্সটা এনেবল করুন, আমি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, বলছি বক্সটা এনেবল করুন। আমার মেলে পাঠিয়ে দিলে আমি ওখান থেকে লিংকটা করতে পারবো মোবাইলে, সেটা পাঠিয়ে দেওয়া যাবে, আমি সেখান থেকে দেখব। হ্যাঁ নমস্কার স্যার, বলছি এক্সাম ডেটটা কখন হবে একটু বলবেন স্যার? একদম প্রথম কোশ্চেন এটা ছিল, প্রথমে উত্তর দিয়ে দিয়েছি। পড়াশোনা সম্পর্কে যদি কোশ্চেন না থাকে, হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে। বলছি ব্রেন তৈরি যেটা বলছিলেন, ব্রেন তৈরি ওটা কি ওই এক্টোডার্মাল স্তর থেকে হয়? হ্যাঁ, ওখান থেকে মানে ওটাই কি স্টার্টিং? হ্যাঁ, ওখান থেকেই শুরু হয় ব্রেন হ্যাঁ। তৈরির ওটা? ওখান থেকে। আচ্ছা হ্যালো স্যার, হিন্সটার নোটটা একটু বলুন না। পেন্সিল স্টোর আগের দিনই বলা হয়েছে। পেন্সিল স্টোর একটা প্রিমিটিভ স্ট্রিং তৈরি হয় আর একটা এনসেন্স দিয়ে বেশ কিছু সেল ভেতরে এন্ট্রি করে, ঠিক আছে? নিউরাল ওইটাকে একটু করতে হবে, করলেই বোঝা যাবে। আমি যেভাবে ছবি দিয়ে বুঝিয়েছি, তারপরে আমার মনে হয় একটু পড়াটা দরকার, করলে আইডিয়াটা পরিষ্কার হবে, না পড়লেই বোঝা যাবে। নিউরাল ফল্ট মেথডটা কি? নিউরাল ফল্ট মানে একটা ভাঁজ তৈরি হচ্ছে, সেই ভাঁজটা আমি তো দেখালাম, যে ভাঁজটাকে বলা হয় নিউরাল ফল্ট। স্যার হ্যালো, হ্যালো, আচ্ছা স্যার বলছি আমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে মানে ওই অনুযায়ী হবে? সিলেবাস তো দেওয়া আছে। মানে স্যার ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা ওই অনুযায়ী? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে আজকাল ক্লাসের কোনো কোশ্চেন নেই, আমি ক্লাসটা এখানে টার্মিনেট করছি, কেননা সবাই কোশ্চেন পরীক্ষা নিয়েই সবার মানে যা কিছু কোশ্চেন দেখছি, এটা তো পুরোপুরি কন্ট্রোলার সেকশনের ব্যাপার, তো আমার এখানে পড়ানোর সাথে কোনো সম্পর্ক নেই। এবার আমি এখানে ক্লাসটা টার্মিনেট করছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, এন্ড করে দিচ্ছি। ঠিক আছে।